নমস্কার, আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। মঙ্গলম ভবতু। আজকে এই ভিডিওটাই আমি আলোচনা করব জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র, এই দুটোর সাথে সম্পর্ক কি মানব জীবনে। দেখুন, জ্যোতিষ শাস্ত্র হলো বা তন্ত্র, জ্যোতিষ শাস্ত্র এবং তন্ত্র ভারতবর্ষের একটা ঐতিহ্যপূর্ণ এবং খুব প্রাচীন সাবজেক্ট। জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র দুটোই মনে করে নানাবিধ মানুষের যে নেতিবাচক প্রভাব আছে, এই শাস্ত্র দুটির কিছু পদ্ধতিগত এমন কিছু জিনিস এই শাস্ত্রতে আছে যেগুলো আমরা যদি আমাদের দৈনন্দিন বিচার বিশ্লেষণ এবং সামাজিকভাবে পথ চলতে তাকে কাজে লাগাই, আমাদের নেতিবাচক বহু ভাবনা চিন্তা, আমাদের কর্মফল থেকে আমরা মুক্তি পেতে পারি, আমরা পজিটিভ দিকে যেতে পারি এবং জীবনে অনেক উন্নতি করতে পারি। জ্যোতিষশাস্ত্র মনে করে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং গ্রহ নক্ষত্রের প্রভাবে আমাদের ব্যক্তিগত জীবনে রোগ, অর্থ এবং স্বাস্থ্য সর্বপ্রকারে আমাদের কর্মজীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের অর্থনৈতিক জীবনে এই গ্রহ নক্ষত্রের প্রভাবগত কিছু ভালো খারাপ অবশ্যই আছে, এটা জ্যোতিষশাস্ত্র মনে করে। এই জ্যোতিষশাস্ত্র থেকে গ্রহ নক্ষত্রের অবস্থানগতভাবে যেমন পৃথিবীতে জোয়ার ভাটা হয়, ভূমিকম্প হয় এবং আরো কিছু প্রাকৃতিক বিপর্যয় যেগুলো হয়, সেগুলো কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে বা পৃথিবীর উপর তার প্রভাব থেকে, পৃথিবীর উপরে তাদের প্রভাব থেকে হতে থাকে। তো পৃথিবীর মধ্যে আমরাও একটা সমাজবদ্ধ জীব এবং আমরাও একটা প্রাণীকুল, তো আমাদের মধ্যে তার প্রভাব আসবে না কেন? প্রাচীন এই সাবজেক্টটি জ্যোতিষ এবং তন্ত্র দুটোই যথেষ্টভাবে এগিয়ে চলেছে এবং মানুষদের যদি সঠিক পদ্ধতিতে তাদেরকে গ্রহ অবস্থান এবং তাদের ফুট এবং ডিগ্রি নির্ণয় করে তাদের যে রেট আমাদের কাছে এসে উপস্থিত হচ্ছে, মানুষকে যদি গাইড করা যায়, তাহলে তাকে সচেতন করা যাবে আগামী দিনের জীবন সম্পর্কে। জীবন বা ভাগ্য পাল্টে দেওয়া জ্যোতিষশাস্ত্র বা তন্ত্রের কাজ না। কোন পথটা সঠিক সেটা নির্বাচন করা এবং জীবনে পথ চলায় সচেতন করা, এটাই জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রের কাজ। তন্ত্র কি করে? তন্ত্র তো কিছু পদ্ধতি আছে যার দ্বারা আপনি আপনার নেগেটিভ এনার্জিটাকে আউট করে পজিটিভ এনার্জি আপনি ইন করতে পারেন, যার ফলে আপনি সুস্থ থাকতে পারেন, ভালো থাকতে পারেন এবং আগামী দিনে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। তন্ত্র মানে আধ্যাত্মিকতার একটা পথ। অনেকেই মনে করেন, আপনাদের অনেকের ভাবনা চিন্তা আছে, যারা তন্ত্র সাধনা টাধনা করে, হ্যাঁ অবশ্যই সাধনায় কিছু ভালো খারাপ তা আছে, তাই সবটাই যে খারাপ পথে বা খারাপ উদ্দেশ্য করে তা কিন্তু নয়। প্রত্যেকটা আধ্যাত্মিক মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ, আমরা যে গুরুমন্ত্র জপ করি, যারা সাধারণ মানুষ আপনারা দেখছেন এই ভিডিওটা, তারাও কিন্তু আধ্যাত্মিক পথে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। কেন করছেন? মনের শান্তির জন্য করছেন। কেন করছেন? একাগ্রতা বাড়ানোর জন্য করছেন। কেন চাইছেন আধ্যাত্মিক পথে মন্দিরে যেতে? আসলে আপনার ধৈর্য ক্ষমতা আরো বাড়ানোর জন্য করছেন। এগুলো যখন আমাদের ইনক্রিজ হয়, তখন আমরা ভালো আর মন্দের তফাৎটা বুঝতে পারি। আমাদের চেতনা
আরো অ্যাক্টিভ হয়। আমাদের মন দু প্রকার হয়, একটা হচ্ছে চেতন মন, একটা হচ্ছে অবচেতন মন, মানে যেটাকে আমরা কনসাস মাইন্ড বলি এবং সাবকনসাস মাইন্ড বলি। যখন আমরা খারাপ কাজগুলো করি, যখন আমরা খারাপ কিছু ভাবনা চিন্তা করি, সবসময় যে আমরা কনসাস মাইন্ডে করি তা নয়, অনেক সময় সাবকনসাস মাইন্ডেও করে থাকি। তো তাহলে কনসাস মাইন্ড কি করে কানেক্টেড হবে, কনসাস মাইন্ড কি করে আমাদের আরো পজিটিভ হবে, আমাদের চেতনা আরো কি করে পজিটিভ হবে, আরো কি করে ভালো হবে? তাহলে অবশ্যই আপনাকে আধ্যাত্মিকতার পথ নিতে হবে, আর সেটা ছোট থেকে একদম শুরু করা উচিত। যত আপনি ধ্যান করবেন, যোগ করবেন, যত আপনি চ্যান্টিং করবেন, মানে আপনি যত মন্ত্র মনের মধ্যে বলতে থাকবেন, তত আপনার ধৈর্য বাড়বে, একাগ্রতা বাড়বে। আমাদের ধৈর্য, একাগ্রতা আর পজিটিভনেস যদি বাড়ে, তাহলে আমরা কর্মজীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সব জায়গায় ম্যানেজমেন্টের দিক থেকে আমরা টপে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, আমাদের শরীরও ভালো থাকবে। এই যে গ্রহ নক্ষত্রগত বিচার, তার থেকে আমরা যে সমস্যাগুলো পাই, তন্ত্র বা আধ্যাত্মিকতার সঠিক প্রয়োগে সেই সমস্যাগুলো থেকে সমাধানও পাওয়া যায়। আধ্যাত্মিকতার এমন কিছু পদ্ধতি আছে, এমন কিছু পথ আছে, যারা আমরা হয়তো অনেকটা বেশি অনুসরণ করেছি, আপনি হয়তো কিছুটা কম অনুসরণ করেছি, কিন্তু আপনিও করছেন, আমিও করছি। সেই যে পথ, সঠিক পথটা আপনাকে দেখিয়ে দেবো, যে এই মন্ত্র এই সময় জপ করলে, বা এই পুজোটা এভাবে করলে, বা এই তন্ত্রের কিছু উপাচার আছে, সেই উপাচারগুলো আপনার কাছে প্রয়োগ করলে আপনি এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা হয়, এটা বহু প্রাচীন সাল থেকে হয়ে আসছে, এমন নয় যে এটা ভারতবর্ষের নতুন সাবজেক্ট। সব থেকে প্রাচীন সাবজেক্ট এই জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র। জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্র দুটো মেলবন্ধনে যদি মানুষের কাছে পৌঁছানো যায়, তাহলে প্রত্যেকটা মানুষকে সঠিক গাইড করা যাবে। হ্যাঁ, হয়তো অনেক তান্ত্রিক আছে যাদের কাছে আপনারা যাচ্ছেন বা সঠিকভাবে ফল পাচ্ছেন না, বা অর্থ খরচা করছেন। হতে পারে সে তন্ত্রটা ভালো জানে, জ্যোতিষটা জানে না। কারণ আমি বলি, জ্যোতিষে আগে বিচার, তন্ত্রে তার প্রতিকার। এই দুটোকে যদি একসাথে করা যায়, আর তার সাথে কিছুটা যোগা কানেক্টেড, মানে অ্যাস্ট্রোলজি, যোগা এন্ড স্পিরিচুয়ালিটি, এই তিনটিকে কানেক্ট করে যখন মানুষের কাছে পৌঁছানো হবে, সেই মানুষটার প্রত্যেকটা সমস্যা সম্পূর্ণভাবে সমাধান হতে বাধ্য। আপনাদের বেবি হওয়া থেকে সঙ্গে সঙ্গে একটা জন্মকুষ্টি করা। আগেকার দিনে রাজা মহারাজারাও এই জন্মকুষ্টি করাতেন, এবং আপনারা নাম শুনে থাকবেন। আপনারা যদি জয়পুর, রাজস্থান গিয়ে থাকেন, তাহলে দেখবেন ওখানে দ্বিতীয় জয় সিং সওয়াল যে রাজা ছিলেন জয়পুরের, যাকে প্রতিষ্ঠাতা বলা হয়, উনি ওনার ছেলের কুষ্টি বানাবার জন্য যন্তর মন্তর তৈরি করেছিলেন। এই যন্তর মন্তর কিন্তু কোনো যন্ত্র মন্ত্র না, একটা অ্যাস্ট্রোলজিক্যাল ইলিউশন। কিভাবে আসছে অ্যাস্ট্রোলজিক্যাল রে, কতটা ডিগ্রি নিয়ে সূর্য পড়ছে, যদি ওখানে যন্ত্রমন্ত্রে গিয়ে থাকেন। ভারতবর্ষে 5টা জায়গায় যন্ত্রমন্ত্র আছে, তার মধ্যে জয়পুরে একটি আছে। জয়পুরে সব থেকে বড়টা আছে। আপনি গেলে বুঝতে পারবেন যে তখনকার দিনে তো ঘড়ি ছিল না, তাহলে সূর্যের কতটা ডিগ্রি অনুযায়ী রাশিকে কিভাবে ভাগ করা যাবে, লগ্ন কিভাবে বেরোবে, এবং 12টা রাশির প্রভাবে কি হবে, এবং কোন পক্ষতে জন্ম নিলে বাচ্চাটার কি গণ হবে, কি রাশি হবে, কোন তিথিতে জন্ম নিলে তার কি রাশি হবে, কি গণ হবে, কোন সময়ে জন্ম নিলে তার কি লগ্ন হবে, সব কিন্তু ওখানে বড় বড় যন্ত্র দিয়ে সুন্দর সুন্দর করে বানানো আছে। তখন যেহেতু ঘড়ি ছিল না। এবার নক্ষত্র ক্যালকুলেশন পর্যন্ত, যে 27টা আমাদের
নক্ষত্র আছে, সেই ক্যালকুলেশন নিজের বাচ্চার একটা কোষ্ঠী বানাবার জন্য রাজা জয় সিং সাভার এই যন্তর মন্ত্র তৈরি করেছিল। তো ভারতবর্ষের এই ঐতিহ্যগুলো আপনারা যখন দেখতে থাকবেন, যেতে থাকবেন, তখন ঘড়ি ছিল না। একটা পয়েন্টে যদি আপনি একটা পেন বা স্টিক রাখেন, তার ছায়া দেখে বলা হতো যে কটা বাজছে। প্রত্যেকটা শহরের ডিগ্রি, ল্যাটিটিউড সব আলাদা আলাদা হয়, সেই জন্য প্রত্যেকটা শহরে তখন প্রায় 5টা শহরে তখন বানানো হয়েছিল। কেন? কারণ আমাদের এই ভারতবর্ষে এত বিদেশি মানুষ আসে কেন? শুধুমাত্র আমাদের এই অ্যাস্ট্রোলজিক্যাল চিন্তা ভাবনা, এই যে আমাদের স্পিরিচুয়ালিটি থিঙ্কিং, এই যে আমাদের যোগা কানেক্টেড, প্রত্যেকটা মানুষের শাস্ত্র অনুসারে চলে, বা এত যে শাস্ত্রের পাহাড় আমাদের এখানে জমে আছে, এগুলো তারা অধ্যয়ন করতে আসে। যারা হরিয়ানা গেছেন তারা দেখবেন কুরুক্ষেত্রে যে মাঠে যুদ্ধ হয়েছিল, আমার এগুলো সব ঘোরা। আমি আমার সাধন পথের সময়, আমার জ্যোতিষ শিক্ষার সময় আমি এইসব জায়গা বহু গিয়ে গিয়ে সেখানে থেকে এইসব নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি এবং আমি তাদের কাছ থেকে অধ্যয়ন করেছি। ওখানে দেখবেন যে বহু বিদেশি ছেলে কুরুক্ষেত্রের ময়দানের পাশে বসে বসে এখনো গীতা পাঠ করে, গুরুকুলে ভর্তি হয়ে পড়াশোনা করছে। ঋষিকেশে, হরিদ্বারে দেখবেন বহু বিদেশিরা এসে আমাদের আশ্রমে থাকতেই শুরু করে দিয়েছে। মানে ভারতবর্ষের এই শাস্ত্রগুলোর প্রেমে পড়ে গেছে তারা। আপনি যখন এই শাস্ত্র, এই যোগা, স্পিরিচুয়ালিটি এবং এই অ্যাস্ট্রোলজির প্রেমে পড়বেন, ভিতরে ঢুকবেন, তখন বুঝতে পারবেন যে কি অগাধ পাণ্ডিত্য পাওয়া যায় এই শাস্ত্রগুলোকে অধ্যয়ন করলে। আসুন আস্তে আস্তে আমরা আধ্যাত্মিকতার পথে যাই, আমরা সবাই আমরা স্পিরিচুয়ালিটির পথে যাই। সারাদিন অন্তত একটু একটু করে হলেও চ্যান্টিং করি, একটু একটু হলেও আমরা যোগা প্র্যাকটিস করি, একটু একটু হলেও আমরা আমাদের যে দীক্ষা মন্ত্র, ইষ্ট দীক্ষা মন্ত্র, বা যদি দীক্ষা মন্ত্র না নিয়ে থাকেন কোনো দেবতার কোনো বীজ মন্ত্র, বা আমার কাছে আসুন, আমি কোনো মন্ত্র আপনাকে, আপনার জন্য কোন মন্ত্রটা সুইটেবল হবে আপনাকে বলবো, সেটা আপনি জপ করতে থাকুন, একাগ্রতা বাড়ান, ধৈর্য বাড়ান, দেখবেন জীবনে এমন অনেক কিছু জিনিস পাবেন যা আপনার অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সবকিছুকে কোথাও একটা আনন্দময় করে তুলেছে, কোথাও একটা খুশি করে তুলেছে। এই আনন্দ, খুশি আর ভরপুর মজাময় জীবন পেতে গেলে আপনাকে জ্যোতিষ এবং স্পিরিচুয়ালিটির অবশ্যই সাহারা নিতেই হবে। ধন্যবাদ। আবার কোন একটা অনুষ্ঠানে দেখা হবে। আপাতত এটুকুই। মঙ্গলম ভবতু।